আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব যে অধ্যায় 2 পদার্থের অবস্থা। এই অধ্যায়ের একদম বেসিক থেকে শুরু করে স্ট্রং লেভেল পর্যন্ত সবটা আলোচনা করা হবে। তো তোমাকে প্রথমে বলে দেই, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন মাত্র দুইটা জায়গা থেকে বেশি আসে। এক, তোমার হইলো কার ব্যাপনী হার বেশি, কার ব্যাপনী হার কম, এটা একটা প্রশ্ন। আর দুই, গ্রাফ থেকে, অর্থাৎ বরফের তাপ প্রদানের লেখচিত্র বা শীতলীকরণের লেখচিত্র, এইরকম একটা টাইপ থেকে। তো আমি টাইপগুলো যদিও আমাদের সাজেশনে বলে দিব, তারপর আমি ভিডিও শুরুতে তোমাকে বলে দিলাম। ওকে, তো চলো, এই অধ্যায়ের নাম কি? পদার্থের অবস্থা। তো এই যে অধ্যায়টা আছে, এই পদার্থের অবস্থা শুরুতে আমি যে টপিকটা নিয়ে আগে আলোচনা করব সেটা হইলো কণার গতিতত্ত্ব ও পদার্থের অবস্থা। এটা নিয়ে সিম্পল ভাবে তোমাকে ছোট্ট একটা গল্পের মাধ্যমে বুঝাই। ধরে নাও তুমি আছো, বুঝছো, লিখে নিলাম তুমি। তুমি সে আকাশ হও, নাহিদ হও, যা হয় হও। তোমার তিনটা ভাই আছে, বুঝছো? কয়টা ভাই? তিনটা ভাই। হ্যাঁ, কি কি ভাই আছে? একটা নিজের ভাই আছে, নিজের ভাই। আর একটা আছে ধরে নাও চাচাতো ভাই, চাচাতো ভাই। আর একটা ধরে নাও একদম পাড়ার কোনো ভাই, পাড়ার ভাই। হ্যাঁ, সবগুলোই তো ভাই। তো এখন তিনজনের সাথে মোটামুটি তোমার একটা ভালো সম্পর্ক আছে, একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। তো একদিন এই তিনজনই একসাথে বিপদে পড়ছে। একদিনে তিনজনেই একই সাথে বিপদে পড়ছে। এখন তুমি বলো তো, সর্বপ্রথম তুমি কাকে আগে সেভ করতে যাবা, কাকে আগে বাঁচাবা? তোমার নিজের ভাইকে, চাচাতো ভাইকে, না পাড়ার ভাইকে? ডেফিনেটলি তোমার এই দুইজনের, চাচাতো ভাই এবং পাড়ার ভাইয়ের ভেতর থেকে তোমার কিন্তু নিজের ভাইয়ের সাথে একটা রক্তের সম্পর্ক। এখানে সম্পর্কটা অনেক বেশি গাঢ়। তুমি কিন্তু আগে নিজের ভাইকেই সেভ করবা, তাই না? এটা কিন্তু বাস্তবতা, কারণ নিজের ভাইয়ের সাথে একটা রক্তের সম্পর্ক আছে। ধরে নাও তোমার ভাই সেভ হয়ে গেছে, নিজের ভাই। তারপর বাদ আছে কি চাচাতো ভাই এবং পাড়ার একটা ভাই। এই দুইজনের ভিতর থেকে তুমি কাকে আগে বাঁচাবা? তখন কিন্তু তুমি তোমার চাচাতো ভাইকে বাঁচাবা। কেন? তার কারণ পাড়ার ভাই এবং চাচাতো ভাইয়ের ভেতর থেকে চাচাতো ভাইয়ের সাথে সম্পর্ক তোমার আরো বেশি ভালো, একটু কাছাকাছি রক্তের সম্পর্কের মতো। এই জন্য একে আগে বাঁচাবা। যখন এও সেভ হয়ে যাবে, তখন তুমি কাকে আগে বাঁচাবা? অর্থাৎ একজনই তো বাদ আছে, তা কাকে বাঁচাবা? পাড়ার ভাইকে। তার মানে এখান থেকে আমি কি বুঝলাম, যে এইখানে যে সিকোয়েন্সটা দেখি, সব থেকে ভালো সম্পর্ক নিজের ভাইয়ের সাথে, তারপরে চাচাতো ভাইয়ের সাথে, তার থেকে কম একবার হলো পাড়ার ভাইয়ের সাথে। এই গল্পটা একটু মনে রাখো। কেন বললাম? তার কারণ ধরে নাও আমরা জানি, এরকম একটা দিলাম, এটা দেখাচ্ছে যে তুমি এবং তোমার ভাইয়ের সম্পর্কটা কি খুবই কাছাকাছি একটা সম্পর্ক, বুঝছো? একজন একজনের সাথে গলায় গলায় পীড়িত, এরকম পীড়িতে দুজনে আছো, বোঝো নাই? আর এখানে যে চাচাতো ভাইটা আছে না, এরা কি হয়েছে, এদের সাথেও তোমার একটা, মানে এর সাথেও তোমার একটা সম্পর্ক আছে, কিন্তু নিজের ভাইয়ের তুলনায় একটু দূরে। এই জন্য তুমি কি করছো, সম্পর্কটা একটু দূরে দূরে অবস্থান করতেছে, এরকম। বুঝছো? তুমি আর তোমার চাচাতো ভাইটা একটু দূরে দূরে আছো। আর পাড়ার ভাইয়ের সাথেও একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কি খুবই, মানে অতটাও ভালো না। এই জন্য অনেক বেশি দূরে দূরে থাকতেছে। ধরুন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। কেন বললাম? কারণ মনে রাখো ভাইয়া, এই যে তিনটা ভাইয়ের কথা বলছি না, এই তিনটা ভাইকে তুমি তিনটা পদার্থ মনে করো। আমি ধরলাম এই নিজের ভাইকে আমি কঠিন পদার্থ হিসেবে কল্পনা করলাম। কেন বলতেছি একটু পরে বুঝাবো। কঠিন। চাচাতো ভাইকে আমি তরল বা লিকুইড বললাম। আর পাড়ার ভাইকে আমি গ্যাস বললাম। ওকে, কেন? তার কারণ মনে রাখবা, যে কোনো পদার্থই, যে কোনো পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত হয়। এই যে দেখতেছো না, ছোট 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 বৃত্তের মতো দিছি, এগুলো আমি ক্ষুদ্র ক্ষুদ্র কণা বোঝাচ্ছি। তার মানে যে কোনো পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত হয়। এই পদার্থ গঠন করার সময় এখানে দুই ধরনের একটা কাজ করে। এখানে কি কি কাজ? একটা হইলো তাদের ভিতর, এই যে একটা কণা আর একটা কণার ভিতর একটা আকর্ষণ কাজ করে, যেটাকে বলা হচ্ছে আন্তঃকণা আকর্ষণ। কি কণা আকর্ষণ? আন্ত আন্তঃকণা আকর্ষণ। আন্তঃকণা আকর্ষণ। মনে রাখবে, দেখো তো, এই যে কঠিন পদার্থের ক্ষেত্রে একটা কণা আর একটা কণার সাথে অনেক লেগে লেগে আছে না, বা নিজের ভেসে তোমার সম্পর্ক অনেক বেশি না? এই জন্য বলা হচ্ছে যে কঠিন পদার্থের ক্ষেত্রে এই আন্তঃকণা আকর্ষণ শক্তি অনেক বেশি, অনেক বেশি। কিন্তু এমসিকিউ আসে অনেক বেশি। আর একটা কি থাকে ভাই এখানে? আর একটা থাকে হইলো আমার গতি শক্তি। গতি শক্তি। আর এই গতি শক্তিটা কি বোঝাচ্ছে? দেখো, তোমার ভাইয়ের সাথে তোমার বন্ধনটা অনেক বেশি শক্তিশালী। তোমরা কিন্তু খুব সহজেই তোমার ভাইয়ের সাথে তোমার শত্রুতা হবে না, ভেঙে যাবে না বন্ধনটা। এই জন্য বোঝানো হচ্ছে কি, কঠিন পদার্থের ক্ষেত্রে তাদের যে গতি শক্তিটা আছে, এই গতি শক্তি অনেক কম, অনেক কম।
আমি কিন্তু নোটগুলো আমাদের গ্রুপে দিয়ে দিব, এখান থেকে দেখে নিবা। তার মানে আমরা কি বলতে পারি যে যে কোনো পদার্থের ভিতরেই এই আন্তঃকণ আকর্ষণ শক্তি থাকে এবং কণার গতি শক্তি থাকে। ওকে, তাহলে বলো তো দেখি যে তরল পদার্থের ক্ষেত্রে কি হবে, এই আন্তঃকণ আকর্ষণ শক্তিটা কি হবে, কঠিনের তুলনায় কম। কঠিনের তুলনায় কম। কেন কম? তার কারণ চাচাতো ভাইয়ের সাথে সম্পর্ক আছে, সেই সম্পর্কটা নিজের ভাইয়ের তুলনায় একটু হালকা সম্পর্ক। কিন্তু গতিশক্তিটা কি, গতিশক্তিটা হবে কঠিনের তুলনায় একটু বেশি, কঠিনের তুলনায় একটু বেশি। ওকে, আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে মানে পাড়ার ভাইয়ের ক্ষেত্রে কি হবে ভাইয়া, এখানেও এই আন্তঃকণ আকর্ষণ আছে কিন্তু অনেক দূরে দূরে কণা থাকার কারণে এখানে আন্তঃকণ আকর্ষণ কি অনেক কম, আন্তঃকণ আকর্ষণ অনেক কম। আর গতিশক্তি কি বলতো, যেহেতু প্রত্যেকটা কণা অনেক দূরে দূরে অবস্থান করতেছে তার মানে এদের ভিতর গতিশক্তি অনেক বেশি, অনেক বেশি। এটা একটু মনে রাখবা ভাইয়া। হ্যাঁ, এখান থেকে আমাদের এমসিকিউ প্রশ্ন আসে। তাহলে আমি কি বুঝলাম, কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃকণ আকর্ষণ অনেক বেশি এবং গতিশক্তি অনেক কম। তরল পদার্থের ক্ষেত্রে আন্তঃকণ আকর্ষণটা কঠিনের তুলনায় একটু কম কিন্তু গতিশক্তি কঠিনের তুলনায় একটু বেশি। এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এই আন্তঃকণ আকর্ষণ অনেক কম কিন্তু গতিশক্তি অনেক বেশি। এই কথাটা তোমাকে একটু মনে রাখতে হবে। ওকে, তো এটা আমি কেন শিখলাম, এখান থেকে আমি এই কণার গতিতত্ত্ব দিব, ব্যাখ্যাটা দিব। অনেক সময় আমার খ নাম্বারে আসবে কণার গতিতত্ত্ব কাকে বলে, তখন তুমি বলবা, মুখস্থ করবে না, বোঝো, আন্তঃকণ আকর্ষণ শক্তি ও গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করা তত্ত্বকেই বলা হচ্ছে কণার গতিতত্ত্ব। আরেকবার বলি, আন্তঃকণ আকর্ষণ শক্তি ও গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করা তত্ত্বকেই বলা হচ্ছে কি কণার গতিতত্ত্ব। ক্লিয়ার? আই হোপ তুমি বুঝতে পারছো। ওকে, এখন অনেক সময় চিত্র দিয়ে আসতে পারে, এরকম যদি চিত্র থাকে ধরে নিবে এটা কঠিন পদার্থ, এরকম একটু দূরে দূরে থাকলে মনে করবে সেটা তরল পদার্থ, এরকম যদি থাকে অনেক বেশি দূরে দূরে সেটাকে তুমি বুঝবা একটা গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। এখন যদি ক নাম্বারে আসে যে কঠিন পদার্থ কাকে বলে, তখন তুমি বলবা যাদের আন্তঃকণ আকর্ষণ শক্তি অনেক বেশি, গতিশক্তি অনেক কম তাদেরকে কঠিন পদার্থ বলে। তরল পদার্থ কাকে বলে বলবা, যাদের আন্তঃকণ আকর্ষণ কঠিনের তুলনায় কম কিন্তু গতিশক্তি কঠিনের তুলনায় বেশি তাদেরকে বলা হচ্ছে তরল পদার্থ। গ্যাসীয় পদার্থ কাকে বলে, যাদের আন্তঃকণ আকর্ষণ অনেক কম কিন্তু গতিশক্তি অনেক বেশি তাদেরকে বলা হচ্ছে গ্যাসীয় পদার্থ। ক্লিয়ার? সো এইভাবে কিন্তু তুমি বিষয়গুলো মনে রাখতে পারবা। তো আমাদের এই পদার্থ তাহলে কত প্রকার হইলো, পদার্থ 3 প্রকার, কঠিন, তরল ও গ্যাসীয়। পুরো বিষয়টা কিন্তু আমি ব্যাখ্যা করে দিলাম। তাহলে কণার গতিতত্ত্ব এবং পদার্থের অবস্থা এটা কিন্তু হয়ে গেল। এবার সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ ওই টপিকটা পড়াবো, সেটা হইলো পদার্থের ছড়িয়ে পড়া। হ্যাঁ, তো পদার্থ যে ছড়িয়ে পড়বে এটা দুভাবে পড়তে পারে ভাইয়া, একটা হলো ব্যাপনের মাধ্যমে আর একটা হলো নিঃসরণের মাধ্যমে। তো তোমাকে এখন আমি দেখাবো আগে ব্যাপনটা। ওকে, ব্যাপন। সো ব্যাপন কাকে বলে এটা বোঝার আগে ধরে নাও, তোমাকে ছোট্ট একটা গল্প বলি যে ধরো তোমার তোমার একটা ফ্রেন্ড আছে যার নাম হইল রানা, এবং এইখানে তোমার এই পাশের রুমেই থাকে তোমার আর একটা ফ্রেন্ড, ধরো তুমি থাকো। হ্যাঁ, তুমি তো এখন পাশাপাশি তোমাদের বাড়ি মানে রুমটা। এখন কথা হইলো তোমার এই রানা এবং তোমার মাঝে এমন একটা তুমুলক ঝগড়া একদম হয়ে গেছে, বুঝছো? কিন্তু একদিন কি হয়েছে, তোমার বাড়িতে তুমি সুন্দর একটা কি করছো, কি রান্না করবো যেটা অনেক বেশি গন্ধ হয়, তুমি কাচ্চি রান্না করতে পারো, তেহেরি রান্না করতে পারো, অনেক সুন্দর একটা তেহেরি রান্না করছো, বুঝছো? তো এখন এই যে গন্ধটা, তুমি যে তেহেরি রান্না করবো বা কাচ্চি রান্না করবে, এটা একটা গন্ধ আছে না ভাইয়া? অবশ্যই গন্ধ আছে, তোমার এই এটার গন্ধ আছে। এখন এই গন্ধটা কি হবে ভাইয়া বলো তো, গন্ধটা চতুর্দিকে ছড়িয়ে পড়বে না? অবশ্যই পড়বে। এই গন্ধ কি এমন করবে, তুমি কি গন্ধকে বলবে এই গন্ধ আমার কিন্তু রানার সাথে ঝগড়া হয়েছে, তুই রানার বাড়ির দিকে যাবি না বা রানার রুমের দিকে যাবি না, এরকম কি জোর করে গন্ধকে আটকায় রাখতে পারবা? কখনোই কিন্তু পারবা না, তাই না? অবশ্যই। এই যে দেখো তোমার এই গন্ধটা চতুর্দিকে ছড়িয়ে পড়বে, এদিকেও যাবে, এদিকেও যাবে, এদিকেও যাবে, এদিকেও যাবে, এদিকেও যাবে। এই যে গন্ধটা ছড়িয়ে পড়তেছে ভাইয়া, এটাই হলো আমাদের কিন্তু ব্যাপন। যেমন ধরো পাকা আম যদি তোমার রুমের ভিতর থাকে চতুর্দিকে গন্ধ ছড়িয়ে যাচ্ছে, পাকা কাঁঠাল যদি থাকে চতুর্দিকে গন্ধ ছড়িয়ে যাচ্ছে, বা তুমি যদি ঠুস করে বায়ু দূষণ করো, একটা পাদ মেরে দাও, তাহলে যে পাদের গন্ধটা ছড়িয়ে পড়বে, এটাও হইতে পারে কি ব্যাপনের মাধ্যমে হইতে পারে। আর তুমি বলো ভাইয়া ব্যাপন কাকে বলে, এটা একটু লক্ষ্য করো, ব্যাপনের কাকে বলে সেটা একটু লক্ষ্য করি আসি আমরা। সো ব্যাপনের সংজ্ঞাতে আমি বলবো যে কোনো পদার্থ হইতে পারে, এটা যে
কোনো পদার্থ, যে কোনো পদার্থের কিন্তু কি ঘটে, ব্যাপন ঘটে ভাই। তাহলে আমি বলবো যে কোনো পদার্থের অর্থাৎ কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমভাবে ছড়িয়ে পড়াকে আমরা কি বলবো, ব্যাপন বলবো। আরেকবার বলি, আমরা কি বলবো, ব্যাপনের সংজ্ঞাতে বললাম যে কোনো পদার্থের, সেটা সলিড হইতে পারে, লিকুইড হইতে পারে, গ্যাস হইতে পারে, কি কথাটা, এই কথাটা অবশ্যই লিখবা, স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত ও সমভাবে, সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে কি, ব্যাপন। যেমন ওই যে তুমি ঠুস করে পাদ মেরে দিছো, গন্ধটা সমানভাবে চতুর্দিকে ছড়বে। তোমার যে বিরিয়ানিটা রান্না করলা, ওই গন্ধটা চতুর্দিকে সমানভাবে ছড়িয়ে পড়বে, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। ওকে, এই জন্য বলা হচ্ছে এটা ব্যাপনের সংজ্ঞা। তো এখন এই যে ব্যাপনের কাকে বলে, এটার থেকে বেশি ইম্পর্টেন্ট ব্যাপন থেকে কিভাবে প্রশ্ন আসবে, যে তোমাকে একাধিক পদার্থ দেয়া থাকবে বা একাধিক গ্যাস দেয়া থাকবে, এই পদার্থগুলো কে আগে ছড়িয়ে পড়বে এটা তোমাকে ব্যাখ্যা করা লাগবে। তো এটার জন্য গ্রাহামের একটা সূত্র আছে, তো আমি সূত্রের প্রতিবেদন তোমাকে দেখাচ্ছি না, তুমি যখন ইন্টারে উঠবা, পরিবেশ রসায়নে জানবা সেকেন্ড পার্টের, তখন দেখবা গ্রাহামের ব্যাপন সূত্রটা পড়বা। তো ওইখান থেকে আমরা একটা জানি কি, ব্যাপনকে প্রকাশ করা হচ্ছে আর দ্বারা, আর এর সঙ্গে আণবিক ভরের একটা সম্পর্ক আছে, √m। এই সম্পর্কটা সারা জীবন মনে রাখবা, যে কি ব্যাপনের সাথে এই এমটা হইলো আণবিক ভর, আণবিক ভরের একটা সম্পর্ক আছে। তাহলে কি সম্পর্ক বলতো, ব্যস্ত অনুপাতিক সম্পর্ক না? এজন্য বলবো আর এর সাথে আণবিক ভরের সম্পর্ক কি, বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এটা বলতে পারি না আণবিক ভর যার বেশি, তাহলে ব্যাপন তার কি হবে, কম হবে, কারণ ব্যস্তানুপাতিক মানে কি, একটা বাড়লে আর একটা কমে। এজন্য আমরা বলবো আণবিক ভর যার বেশি, ব্যাপন তার কম। আণবিক ভর যার কম, তার ব্যাপন কি হবে, বেশি। এই কথাটা সারা জীবন মনে রাখবো ভাইয়া, যে আণবিক ভর, আণবিক ভর যার বেশি, ব্যাপন তার কম। এই কথাটা একটু মনে রাখা লাগবে। হ্যাঁ, আর একটা কি জানি তাহলে, আণবিক ভর যার কম, ব্যাপন তার কি হবে, বেশি। এই আল্লাহর হস্তে এই দুইটা কথা ঠাড়া মুখস্থর মতো মনে রাখবা, এবং এই সম্পর্কটা কথা অবশ্যই অবশ্যই মনে রাখবা। ওকে, ক্লিয়ার? চলো ভাই একটা এক্সাম্পল দিই। ধরো আমি দুইটা গ্যাস লিখে নিচ্ছি, কি গ্যাস লিখে নেওয়া যায়, ধরো নাও লিখে নিলাম কার্বন ডাইঅক্সাইড, এবং এখানে একটা লিখে নিলাম কি, NH3, দুইটা নিলাম। তো এখানে আমাকে বলা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়ার কোন গ্যাসটি আগে ছড়িয়ে পড়বে, কে আগে ছড়িয়ে পড়বে, কে আগে ছড়িয়ে পড়বে, বা আমাকে বলতে পারে কার ব্যাপন হার বেশি, এটাও বলতে পারে। কে আগে ছড়িয়ে পড়বে যে কথা, কার ব্যাপন হার বেশি, একই কথা। তো আমাকে যখনই বলবে যে কার ব্যাপন বেশি, কার ব্যাপন কম, কে আগে ছড়িয়ে পড়বে, কে পরে ছড়িয়ে পড়বে, এই ধরনের প্রশ্ন করতে গেলেই বা যখনই আমাকে করবে, তখন তোমার কোনো কথা ছাড়াই আগে তাদের আণবিক ভরটা বের করে নিতে হবে। তো আমার এখানে কার্বন ডাইঅক্সাইড আছে এবং অ্যামোনিয়া আছে, এই দুইটার আণবিক ভর যদি আমি বের করতে চাই, আণবিক ভরকে আমি m দ্বারা প্রকাশ করলাম, তাহলে কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর কত হবে, কার্বনের হইল ভর কত, 12, গুণন কার্বন কয়টা পরমাণু আছে, একটা, গুণন 1, ব্র্যাকেট ক্লোজ, মাঝখানে প্লাস, আবার অক্সিজেনের কাছে যাও, অক্সিজেন কত, 16, ভর 16, কোথায় পাবা, এগুলো পর্যায় সারণীতে কিন্তু আছে, এগুলো মনে রাখো 1 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা, ভর, এগুলো মনে রাখবা। তাহলে অক্সিজেনের 16 আছে কয়টা, দুইটা, তাহলে এটা গুণ করে কত হচ্ছে, 12, 16 2 32, তাহলে 2 এর 2 এ 4, 3 এর 1 এ 4, 44। এখানে অ্যামোনিয়ার কত বের হবে, m ইকুয়াল টু নাইট্রোজেনের কত, 14, গুণন কয়টা আছে, একটা, হাইড্রোজেনের ভর কত, 1, কয়টা পরমাণু আছে, একটা, তাহলে কত হচ্ছে, 14 যোগ 3 ইকুয়াল টু 17। বুঝতে পারলাম? তাহলে দেখো তো ভাইয়া, এইখানে আণবিক ভর কার কম, এর 44, এর হইল কত, 17। তার মানে অ্যামোনিয়ার আণবিক ভরটা কম, তাহলে ডেফিনেটলি কি বলবা, যে যেহেতু অ্যামোনিয়ার আণবিক ভর কম, বেগ ভর কম, সেহেতু এর ব্যাপন হার বেশি, ব্যাপন হার বেশি।
আমি কি বোঝাতে পারছি? ওকে, কোনো প্রবলেম হলে কিন্তু অবশ্যই আমাকে গ্রুপে জানাবা। তাহলে এটা বুঝতে পারছি আমরা, ইনশাল্লাহ ক্লিয়ার। তো এখন আমি যদি বলি যে এদের ক্রম কি হবে, তাহলে ব্যাপনের ক্রমটা কি হবে, এই অ্যামোনিয়ার ব্যাপন কি হবে সব থেকে বেশি, তারপরে হবে কার্বন ডাইঅক্সাইড। ক্লিয়ার? তাহলে ব্যাপন থেকে কোনো প্রশ্ন আছে? আই হোপ তোমার কোনো ব্যাপন থেকে প্রশ্ন নাই। এখন তোমাদের ব্যাপন তো বুঝে ফেললাম, এখন আমরা দেখবো কি নিঃসরণ। ব্যাপনের ইংলিশ কি? ডিফিউশন। নিঃসরণ ইংলিশ কি রে? ডিফিউশন। এগুলো একটু মনে রাখো, ভালো আছে। হ্যাঁ, একটু মানুষের সামনে ভাব নিয়ে বলা যাবে যে আজকে আমি ডিফিউশন শিখেছি, তাই নাকি? বুঝলে? তো এবার আমরা দেখবো কি নিঃসরণ। নিঃসরণ, সো নিঃসরণ কাকে বলে এটা বোঝার আগে তোমাকে দেখবা নিঃসরণ থেকে একটা এমসিকিউ অনেক বেশি আসে, সেটা হইলো যে আচ্ছা নিঃসরণ কাদের ঘটে, এইরকম একটা প্রশ্ন আসে। মনে রাখবা নিঃসরণ কিন্তু সাধারণত ভাবে শুধুমাত্র গ্যাসীয় পদার্থের ঘটে। কাদের ঘটে? গ্যাসীয় পদার্থের। কিন্তু ব্যাপন কার ঘটে? ব্যাপন কিন্তু ঘটে একদম কার কার ঘটতে পারে? ব্যাপন ঘটতে পারে আমাদের তোমার কঠিন, তরল, গ্যাসীয় সবার ক্ষেত্রে হইতে পারে। আর নিঃসরণ কার ঘটে? নিঃসরণ কিন্তু শুধুমাত্র গ্যাসীয় পদার্থের ঘটে। ঠিক আছে, বুঝতে পারছো? কথা বলতে বলতে গলা শুকিয়ে যায়। ওকে, তো নিঃসরণের সংজ্ঞাটা আমি কিভাবে বলবো? আমি বলবো গ্যাসীয় পদার্থের, অর্থাৎ কোনো গ্যাসীয় পদার্থের, আচ্ছা তোমাকে একটা এক্সাম্পল দিই আগে। যেমন ধরো আমার কাছে এখানে একটা সেন্ট আছে, এই যে সেন্টের ভেতর থেকে তুমি আবার বুঝো না কেন, বলবো যে ভাই এখানে তো লিকুইড পদার্থ, আপনি এটাকে নিঃসরণ কিভাবে হচ্ছে? কিন্তু ভাইয়া এই যে ছড়িয়ে পড়ার সময় যে গন্ধটা, ওটা তো গ্যাস, তাই না? এই যে ছড়িয়ে পড়তেছে ওটাকে আমি নিঃসরণ বলতেছি। তার মানে যে গ্যাস, এই যে দেখো এই যে যখন আমি যে সেন্টের ভিতর থেকে যে সেন্টটা বের হবে, এটা কি নিঃসরণের মাধ্যমে হবে? চিন্তা করো, আমি যদি এটাকে এরকম করে রাখি, এটা এখান থেকে কি কোনো ধরনের সেন্ট বের হবে? না। তার মানে এইখানে যে গ্যাসগুলোকে সঞ্চিত করে রাখা হয়েছে এটার ভিতরে বোতলের ভিতরে, এটাকে উচ্চ চাপে সংরক্ষণ করা আছে, বুঝছো? এর ভিতরে চাপটা অনেক বেশি, পরিবেশের চাপটা অনেক কম, এবং এখানে একটা সরু একটা ছিদ্র পথ আছে। তো আমি যদি এখানে একটা চাপ দেই, এরকম চাপ দিলে কি হবে? দেখো এই যে চাপ দিলে কি হচ্ছে, স্টেনটা বের হয়ে আসতেছে। চাপ দিলে কি হচ্ছে? স্টেনটা বের হয়ে আসতেছে। এটাই হলো আমাদের কিন্তু নিঃসরণ। তো এই জন্য আমি কি বলবো, গ্যাসীয় পদার্থকে, এই যে গ্যাসীয় পদার্থকে সরু বা ছিদ্র পথে চাপ প্রয়োগের মাধ্যমে এই যে এর ভিতরে উচ্চ চাপ হতে নিম্ন চাপের দিকে ছড়িয়ে পড়াকে বলা হচ্ছে কি? প্রক্রিয়াকে বলা হয় নিঃসরণ। ওকে, আরেকবার বলি যে গ্যাসীয় পদার্থকে সরু বা ছিদ্র পথে চাপ প্রয়োগের মাধ্যমে উচ্চ চাপ হতে নিম্ন চাপের দিকে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে কিন্তু বলা হচ্ছে কি? নিঃসরণ। ওকে, নিঃসরণ কাদের ঘটে? নিঃসরণ কিন্তু শুধুমাত্র কার ঘটে? গ্যাসীয় পদার্থের ঘটে। এটা যেন সবসময় মনে থাকে ভাই। হ্যাঁ, ওকে। তো এখন তোমাকে অনেক সময় কিন্তু বলবে যে ব্যাপন এবং নিঃসরণের মাঝে পার্থক্য লেখো, বা এদের ভিতর পার্থক্য যদি বলো তাহলে ব্যাপন কি লিখবা? ব্যাপন, এখানে লেখো নিঃসরণ। তাহলে প্রথমে কি করবা, এদের একটা করে সংজ্ঞা দিবা। ব্যাপনের সংজ্ঞা দাও, নিঃসরণের সংজ্ঞা দাও। তারপরে 2 নাম্বার বললো যে ব্যাপনের ক্ষেত্রে কোনো চাপের প্রয়োগ আছে? না, চাপের প্রভাব নাই। কিন্তু নিঃসরণের ক্ষেত্রে কি আছে? চাপের প্রভাব আছে। তারপরে তুমি বলতে পারো 3 নাম্বারে ব্যাপন যে কোনো পদার্থের হতে পারে, কিন্তু নিঃসরণ শুধুমাত্র গ্যাসীয় পদার্থের হয়। ওকে, তারপরে 2 3 4 নাম্বার কি বলতে পারো, ব্যাপনের একটা উদাহরণ দাও, যে এই যে কাঁঠালের গন্ধ ছড়িয়ে পড়া, তারপরে এর গন্ধ ছড়িয়ে পড়া, যে কোনো গন্ধ ছড়িয়ে পড়া। নিঃসরণের কার দিবা? তুমি বলবা যে স্টেইন ছড়িয়ে পড়া, এটা। সেই রকম ভাবে তুমি এদের ভিতর পার্থক্য নিজে থেকে দিতে পারো ইচ্ছা মতো ভাবে। ওকে, সো নিঃসরণ থেকে আশা করছি তোমাদের আর কোনো প্রশ্ন নাই। চলো আমরা এবার সামনের দিকে যাই। তাহলে ব্যাপন নিঃসরণ কিন্তু ক্লিয়ার, নিঃসরণ টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, এবার আসো আমরা দেখবো কি গলন এবং এর সাথে গলনাঙ্ক। গলন এবং গলনাঙ্ক। তো গলন এবং গলনাঙ্ক বিষয়টা কি এটা তোমাকে বুঝতে হবে আগে। সেটা গলন মানে কি ভাই, তোমার কাছে ধরে না একটা কঠিন পদার্থ আছে, যেমন ধরো আমি কি বলি যে আমার কাছে একটা এরকম একটা কঠিন জিনিস আছে। তো এই কঠিন জিনিসটাকে তুমি যদি তাপ দাও ভাই, এটা কি হয়ে যাবে? তরল হয়ে যাবে। আবার ধরো আমার কাছে একটা মার্কার আছে, এই মার্কারকেও যদি তুমি তাপ দাও, মার্কারটাও তরল, মানে কি হয়ে যাবে? তরল হয়ে যাবে। এখন কথা হইলো, যে তাপমাত্রায় এই বক্সটা গলে যাবে, অবশ্যই এই তাপমাত্রায় এই কলমটা গলবে না। এদের কিন্তু তাপমাত্রা কি আছে? পার্থক্য আছে না?
অবশ্যই কিন্তু আছে। তো ভালো করে বুঝবা এটা দ্বারা আমি কি বুঝাতে চাচ্ছি। তোমার কাছে যদি একটা কঠিন পদার্থ থাকে, সেই কঠিন পদার্থকে তুমি যদি তাপ দাও, কি দাও, তাপ দাও, তাহলে সেটা কি হয়ে যাবে, তরল পদার্থ পরিণত হবে। এই যে দেখো, যে কোনো কঠিন পদার্থকে তাপ দিলে যে তরলে পরিণত হচ্ছে, এটাকেই বলা হচ্ছে তার গলন। এটাই কি, গলন। তাহলে গলন একটা কি, প্রক্রিয়া। প্রক্রিয়া, গলন একটা প্রক্রিয়া। তার মানে যে কোনো কঠিন পদার্থকে তাপ দিয়ে সেটাকে যদি তুমি তরলে পরিণত করো, এটাই হইল কি, তাদের হইল গলন। কিন্তু কথা হইল, এই যে কলমও একটা কঠিন পদার্থ, আমি নিজেও একটা কঠিন পদার্থ। এই কলমকে যে তাপমাত্রায় গলবে, আমাকেও একই তাপমাত্রায় গলবে না। এটা ধরে নাও যদি 50 ডিগ্রি সেলসিয়াসে গড়ে যায়, আমার হয়তো বা গলতে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। কথার কথা, এই যে তাপমাত্রা একটা পার্থক্য আছে না? তো এই যে পার্থক্যটা, আমি যদি বলি এই কলমটা 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে যাবে, তার মানে এই যে তাপমাত্রাটা 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটাই হইল কলমের গলনাঙ্ক। কলমের গলনাঙ্ক। আমাকে ধরে নাও বললাম, আমাকে গলাইতে তাপ লাগবে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার মানে আমার গলনাঙ্ক কত, 150 ডিগ্রি সেলসিয়াস। বুঝছো, এই যে স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি, এই তাপমাত্রা, এই নির্দিষ্ট তাপমাত্রাটাই হলো কি তাদের গলনাঙ্ক। তার মানে গলনাঙ্কটা হইল ভিন্ন ভিন্ন হইতে পারে। তাহলে আমি বলবো, কিভাবে সংজ্ঞা দিব গলনাঙ্কের, আমি বলবো 1 বায়ুমণ্ডলীয় চাপে বা 1 এটিএম, এটিএম ওই একই কথাই, 1 বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলে যায়, ওই তাপমাত্রাকে ওই পদার্থের কি বলা হচ্ছে, গলনাঙ্ক বলা হয়। আরেকবার বলি, 1 বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয়, তাকে বলা হচ্ছে ওই পদার্থের গলনাঙ্ক। ওকে, তাহলে গলন একটা প্রক্রিয়া, আর গলনাঙ্কটা কিন্তু প্রক্রিয়া না, ওটা একটা নির্দিষ্ট টেম্পারেচার। ক্লিয়ার? আচ্ছা, এবার ভাইয়া স্ফুটনাঙ্ক কাকে বলে? স্ফুটন এবং স্ফুটনাঙ্ক বিষয়টা কি? সেম বিষয়। তোমার কাছে যদি একটা তরল পদার্থ থাকে, যে কোনো তরল পদার্থকে তাপ দিলে সেটা কি হবে, বাষ্প হয়ে যাবে বা গ্যাস হয়ে যাবে। কথার কথা বললাম, গ্যাস বা বাষ্প হয়ে যাবে। তো দেখো, যে কোনো তরল পদার্থকে তাপ দিয়ে যদি তুমি কি করো ভাইয়া, বাষ্পে পরিণত করো তাপ দিয়ে, এই যে তরল থেকে যে বাষ্প বা গ্যাস হচ্ছে, এটা একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে স্ফুটন। এটাকে কি বলা হয়, স্ফুটন। স্ফুটন। কিন্তু স্ফুটনাঙ্কটা কি? যেমন পানি যে তাপমাত্রায় মানে বাষ্প হবে, অবশ্যই দুধ একই তাপমাত্রায় স্ফুটনাঙ্ক হবে না বা বাষ্পে পরিণত হবে না, হবে? তাদের তাপমাত্রা কিন্তু আলাদা হবে। এই যে নির্দিষ্ট তাপমাত্রায় একটা তরল পদার্থ বাষ্পে পরিণত হচ্ছে, এই স্পেসিফিক নির্দিষ্ট তাপমাত্রাকেই কি বলা হয়, তাদের স্ফুটনাঙ্ক। তাহলে আমি কি বলবো, সেম ভাবে 1 বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হয়, ওই তাপমাত্রাকে বলা হচ্ছে তাদের স্ফুটনাঙ্ক। ওই তাপমাত্রা কি বলা হয়, তাদের স্ফুটনাঙ্ক। আমি কি বোঝাতে পারছি? আই হোপ তোমরা বুঝতে পারছো। ওকে, ক্লিয়ার? তো এবার চলে গেল আমাদের, এটাও চলে গেল, কারণ এটা দিয়েই কিন্তু আমি গ্রাফগুলো আর্ট করবো। হ্যাঁ, ওকে ফাইন। এখন আমরা দেখব তোমার ঊর্ধ্বপাতন। হ্যাঁ, ঊর্ধ্বপাতন বিষয়টা কি ভালো করে বুঝবা। ঊর্ধ্বপাতন, ঊর্ধ্বপাতনটা কি? যে ধরে নাও তোমার কাছে একটা কঠিন পদার্থ আছে, তুমি এই কঠিন পদার্থকে তাপ দিচ্ছ। তা আমরা নর্মাল ভাবে জানি যে কঠিন পদার্থকে তাপ দিলে সেটা তরলে পরিণত হয়, আবার তরলকে তাপ দিলে সেটা গ্যাস হয়। এটা কিন্তু আমরা সকলেই জানি, বা বাষ্প হয়। কিন্তু তুমি এমন কিছু কঠিন পদার্থ পাবা, যেই পদার্থগুলোকে যখন তুমি তাপ দিবা, সেটা সরাসরি কিসে পরিণত হয়ে যায়, সেটা সরাসরি একদম বাষ্পে পরিণত হয়। ওকে, অর্থাৎ তুমি বলবা যে সকল কঠিন পদার্থকে তাপ দিলে সরাসরি কি পরিণত হয়, বাষ্পে পরিণত হয় বা গ্যাসে পরিণত হয়, তাকে বলা হচ্ছে কি, ঊর্ধ্বপাতিত পদার্থ। আরেকবার বলি ভাই, যে সকল কঠিন পদার্থকে তাপ দিলে সরাসরি গ্যাস বা বাষ্পে পরিণত হয়, তাকে বলা হচ্ছে কি, ঊর্ধ্বপাতিত পদার্থ। ওকে, তো এই যে ঊর্ধ্বপাতিত পদার্থ থেকে আমাদের অনেকগুলা কিন্তু এমসিকিউ আসে। তো এই নামগুলো তোমাকে একটু মুখস্থ রাখতে হবে। যেমন আমি কি বলতে পারি, কি কি ঊর্ধ্বপাতিত পদার্থ আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, এটা থাকতে পারে। তারপরে অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকতে পারে। তারপরে কার্বন ডাই অক্সাইড, অবশ্যই কঠিন,
কি কঠিন, কঠিন কার্বন ডাই অক্সাইড হইতে পারে, তারপরে থাকতে পারে কি আয়োডিন থাকতে পারে, তারপরে তোমার কাছে থাকতে পারে ন্যাফথালিন, যেটা আছে ন্যাফথালিন থাকতে পারে, C10H8, এগুলো কিন্তু থাকতে পারে। তো এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু তোমার মনে রাখা লাগবে। তাহলে এটার নাম কি ন্যাফথালিন, ন্যাফথালিন। এগুলো নামগুলো কিন্তু তুমি মনে রাখবে যে অ্যামোনিয়াম ক্লোরাইডকে আমরা কি বলি, অনেক সময় কিন্তু নিশাদল বলি। এটাকে কি বলি, নিশাদল, নিশাদল। তো এই যে এই নামগুলো দিয়ে কিন্তু অনেক এমসিকিউ আসে তোমাদের বই থেকে, নামগুলো একটু ঠাড়া মুখস্থ রাখবা, মাথার ভিতর রাখবা, তাছাড়া কিন্তু বিপদ। ওকে, তাহলে এই জায়গা থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন বারবার বলতেছি আসবে, মনে যেন থাকে যে কোনটা কোনটা ঊর্ধ্বপাতিত পদার্থ। এবং একটা প্রশ্ন অনেক সময় আসে যে কোনটি নিচের ঊর্ধ্বপাতিত মৌলিক পদার্থ। এই যে একটাই কিন্তু মৌলিক ঊর্ধ্বপাতিত পদার্থ, সেটা কিন্তু আয়োডিন। এই কথাটা যেন বাপের জন্মের ভুইল না। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, তো চলো আমরা এবার আরো সামন দিকে যাব। এবার আমরা দেখব বাষ্পীভবন, ঘনীভবন এবং তার সাথে পাতন। কি দেখব? বাষ্পীভবন, ঘনীভবন এবং পাতন, এই তিনটা জিনিস একসাথে দেখব। অর্থাৎ আমি বাষ্পীভবন কাকে বলবো, যে কোনো তরল পদার্থকে তাপ প্রয়োগের অর্থাৎ তরল পদার্থকে তাপ প্রয়োগের মাধ্যমে সেটা বাষ্পে পরিণত করাকে বলা হচ্ছে কি বাষ্পীভবন। আবার ওই বাষ্পকে যদি তাপমাত্রা কমিয়ে পুনরায় তরলে পরিণত করাকে বলা হয় কি ঘনীভবন। এই বাষ্পীভবন এবং ঘনীভবনকে যদি একসাথে ঘটানো হয় তখন সেটাকে আমরা কি বলি ভাইয়া, সেটাকে কিন্তু বলি আমি পাতন। তাহলে আমি কি বললাম, কোনো তরল পদার্থ আমার কাছে যদি থাকে, এই তরল পদার্থকে তাপ দিলে কি হবে, বাষ্প হবে, বাষ্প হবে। এই যে তরল পদার্থকে তাপ দিয়ে যে বাষ্পে পরিণত করা হচ্ছে এটাকে কি বলা হচ্ছে বাষ্পীভবন। এটাকে তাপ দিয়ে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি করে। আবার তাপমাত্রা কমিয়ে যদি আবার কি করি, তাপমাত্রাকে নিচ দিকে দিলাম, কমিয়ে বাষ্প থেকে পুনরায় তরলে পরিণত করাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হয় ঘনীভবন। এই বাষ্পীভবন এবং ঘনীভবনকে একসাথে বলা হচ্ছে কি আমাদের পাতন। এই কথাটা যেন মনে থাকে সারা জীবন মাথার ভিতর, বুঝছো? তো এটা চলে গেল আমাদের এখান থেকে। এবং আরেকটা তোমাদের টপিক আছে, সেটা হইলো মোমবাতির জ্বলন। ওকে, এই যে মোমবাতি তোমার কাছে আছে না, দেখছো না, মোমবাতি জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, চলো সেই মোমবাতি জ্বালাবো। এখন কথা হইলো কি, যখন তুমি মোমবাতি জ্বালাও মোমবাতিটা আসলে দেখতে কেমন? ধরে নাও এরকম না, একটা মোমবাতি, এটা একটা মোমবাতি, বুঝছো? আগুন জ্বলতেছে, আমি তো অত ভালো মতো আর্ট করতে পারি না। তো মোমবাতি যখন তুমি আগুন ধরাও নাই, একটা মোমবাতি আছে, সেই মোমবাতি দেখতে কিন্তু একটা কঠিন পদার্থ। মনে রাখবা এই যে মোমবাতিটা হইলো একটা হাইড্রোকার্বন। কি হাইড্রোকার্বন, অর্থাৎ জৈব যৌগ। এটা যেন মনে থাকে, মমটা কি একটা হাইড্রোকার্বন বা জৈব যৌগ। তখন মমকে যখন তুমি জ্বলাও, এই যে আগুন লাগিয়ে দিছো, তখন দেখো মমটা কিন্তু হালকা হালকা গলে যায়। এই যে গলে গলে এরকম ফোটায় ফোটায় নিচের দিকে পড়ে যায় না ভাই? এই যে গলে গলে পড়তিছে, এই যে তাহলে এটা মম, এটা কি অবস্থা বলো তো? গলে যাওয়াকে তরল অবস্থা বলতে পারি না? এই যে গলাকে আমি তরল অবস্থা বলতে পারি। ভালো করে দেখবা, মমে যখন আগুন লাগা দিবা তখন এটা গলে গলে নিচের দিকে একটু পড়ে যায়। এই যে গলে গলে নিচের দিকে পড়ে যাচ্ছে, এটাকে আমরা কি বলতে পারি, তার একটা তরল অবস্থা। আবার দেখো ওই গলে গলে যেটা নিচের দিকে পড়ে যায় না, আবার ধরনের নিচে পড়ে এরকম দিকে ফোটা ফোটা আকারে শক্ত হয়ে যায় না, শক্ত আকার ধারণ করে। কিন্তু ওই যে গলে গলে নিচের দিকে পড়লো, ওটা যখন মাটিতে পড়ুক বা তোমার হাতে পড়ুক, তুমি দেখবো এটা শক্ত হয়ে গেছে। তার মানে ওই মোমবাতির এখানে আমি কি পাই, কঠিন পদার্থটাও পাই। ওকে, আবার তুমি একটু দেখবা মোমবাতি তুমি জ্বালাচ্ছ, মোমবাতির উপরে একটু অল্প একটু হাত দিয়ে থাকবা, দেখবা কিছুক্ষণ পর হাতটা ঘেমে গেছে, মানে হাতটা একটু ভেজা ভেজা অনুভব হচ্ছে। তার মানে এই মম থেকে হালকা কি হয়, এটা বাষ্প আকারে উপর দিকে উড়েও যায়। তাহলে আমরা কি পাই, মমের ওইখান থেকে হাত যেহেতু ঘেমে যাচ্ছে, তার ওখানে বাষ্প পাচ্ছি। তার মানে এখানে কি পাবো, এই যে উড়ে উড়ে যাচ্ছে, এখান থেকে আমি কি পাবো, বাষ্প পাবো। তার মানে আমি বলতে পারি, আমি যখন একটা মোমবাতিকে জ্বালাবো, মোমবাতিকে কি করব, জ্বলন দিব। হ্যাঁ, জ্বলন মানে জ্বালিয়ে দিব, তখন আমি পদার্থের তিনটা অবস্থায় পাবো। যদি মোমবাতির উপরে একটু হাত দিয়ে দেখি, একদম কাছাকাছি না, আবার হাত পুড়ে যাবে, একটু উপরে দিবা, দেখবা হাতটা ভিজে গেছে, তার মানে সেখানে বাষ্প আছে। আবার দেখবা এই যে মোমবাতির একটু গোলে নিচের দিকে নামতেছে, এই যে গোলে গোলে নামতেছে, এটা হলো তার তরল অবস্থা। আবার এই তরলটা যখন নিচে পড়ে যাচ্ছে, দেখবে শক্ত একটা দলার মতো হয়েছে, ওটা হলো তাদের কঠিন অবস্থা। বুঝছো?
তাহলে আমরা বলতে পারি যে মোমবাতি জ্বলনে পদার্থের 3টা অবস্থায় পাওয়া যায়। ওকে, তাহলে এটা আমরা বুঝলাম। এখন আমরা দেখব কি ভাই, এখন আমরা দেখব বরফের তাপ প্রদানের লেখচিত্র। এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসবে। আমি আগে গ্রাফটা আর্ট করে নিই। হ্যাঁ, তো আমার গ্রাফটা আসলে আর্ট করা শেষ। তো এটা আসলে কি বরফের তাপ প্রদানের লেখচিত্র। আমি এখানে লিখে দেই বরফের তাপ প্রদানের লেখচিত্র। বরফের তাপ প্রদানের লেখচিত্র। এখন এই বরফের তাপ প্রদানের লেখচিত্র যেমন হবে, যে কোনো ধরনের কঠিন পদার্থের গ্রাফটাও বা লেখচিত্রটাও কিন্তু এমনই হবে। তোমাকে জাস্ট একটু মনে রাখা লাগবে। মনে রাখবা যে যখন তুমি কোনো একটা কঠিন পদার্থের তাপ প্রদানের লেখচিত্র আর্ট করবা, সেই ক্ষেত্রে তোমাকে 2টা জিনিস জানা থাকা লাগবে। একটা তাদের গলনাঙ্ক আর একটা হলো তাদের স্ফুটনাঙ্ক। তো আমরা জানি বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং বরফের তোমার বলে স্ফুটনাঙ্ক সেটা হইলো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটা কিন্তু আমরা জানি, অর্থাৎ পানির যেটা। তো এখন তুমি চিন্তা করো তো ভাই, এই যে ও এখানে হলো ও পয়েন্ট, এখন এখানে কত আছে -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমরা জানি দেখো যে আমরা যখন বরফটাকে তৈরি করতে চাই, আমরা যখন ফ্রিজের ভিতরে পানি রাখি তখন ওটা কি হয়ে যায়, বরফ হয়ে যায় না? তাহলে বরফ কখন হয় আমরা জানি, যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচের দিকে আসে তখন সেটা হয়ে যায় কি বরফ। তো এই যে দেখো তো ও যে পয়েন্টটা আছে, এই ও পয়েন্টটা কি বলতো, এই ও পয়েন্টটা হলে কিন্তু একদম বরফ আছে এইখানে। তা তোমাকে যদি কেউ প্রশ্ন করে এরকম, আচ্ছা এই 20 ডিগ্রিতেও তুমি বরফ পাবা, 40 ডিগ্রিতেও তুমি বরফ পাবা, অর্থাৎ -20 ডিগ্রিতেও বরফ পাবা, -40 ডিগ্রিতেও বরফ পাবা, কোন বরফটা বেশি ভালো হবে? উত্তর হলো তাপমাত্রা যত কমাবা বরফ তত কি হবে, শক্ত হবে, মজবুত হবে। তার মানে -40 ডিগ্রি বরফটা কিন্তু অনেক বেশি ভালো হবে। তাহলে আমি কি বলবো, আমি যদি এখানে একটু সাইড নোট করার চেষ্টা করি, এই যে ও তে তুমি কি পাচ্ছ ভাইয়া, এখানে লিখি তাহলে তুমি বুঝতে পারবা। ও তে তুমি পাচ্ছ কি, কঠিন বরফ, কঠিন বরফ। ওকে, আমি বোঝাতে পারছি? এখন দেখো ও থেকে এ, এই যে ও থেকে এ যে পয়েন্টটা আছে এখানে 0 থেকে নিচের দিকে, এই যে এ থেকে নিচের দিকে, তাহলে এই ও এতে তুমি কি পাবা, এখানেও কিন্তু শুধুমাত্র কঠিন বরফটাই কিন্তু তুমি পাচ্ছ। কিন্তু দেখা গেছে কি, যখন তুমি এ বিন্দুতে গেলা, যাওয়ার পর তোমার কি হয়েছে, তাপমাত্রাটা কিছু সময়ের জন্য স্টাক হয়ে যাচ্ছে, স্টপ হয়ে যাচ্ছে। কেন? তার কারণ দেখো এই জায়গাতে তোমার সময় কত ধরে নিলাম 10, আবার এই জায়গাতে আবার দেখো তুমি তাপমাত্রা বাড়াচ্ছ, তাপমাত্রা 0 থেকে নড়তেছে না, একদম নিচে সোজাই চলে যাচ্ছে, মানে তাপমাত্রা বাড়াচ্ছ, তাপমাত্রা বাড়তিছে না, কিন্তু সময় বাড়তিছে। দেখো এ বিন্দুতে 10 ছিল, বি বিন্দুতে যা ধরে নাও সময় হয়ে গেছে কত, 20। কথার কথা, আমি জাস্ট র্যান্ডমলি দিছি, এক্স অক্ষ বরাবর সময় দিছি, ওয়াই অক্ষ বরাবর তাপমাত্রা দিছি। তুমি বোঝা লাগবে গ্রাফটা শুধু। তাহলে দেখো তুমি একটা নির্দিষ্ট সময় গিয়ে তাপমাত্রা বাড়াচ্ছ, কিন্তু তাপমাত্রা আর বাড়তিছে না, 0তে স্টাক হয়ে আছে, কিন্তু কি হচ্ছে, সময় চলে যাচ্ছে। এটা কেন হয় মনে রাখবা, এই যে সরল রেখা পাচ্ছ, এখানে একটা সরল রেখা পাচ্ছ, এখানে একটা সরল রেখা পাচ্ছ, এটা কেন পাওয়া যায়? এটা পাওয়া যায় ভাইয়া সুপ্ত তাপের কারণে। কেন? সুপ্ত তাপের কারণে পাওয়া যায়। এখন বলবো ভাই সুপ্ত তাপের কারণে কেন পাওয়া যায়? এর কারণ মনে রাখবা যে তোমার কাছে একটা কঠিন পদার্থ ছিল না, এই কঠিন থেকে কি হয়ে গেছে, তরল হয়েছে, তরল থেকে কি হবে, গ্যাস হবে। মনে রাখবা যখন এই যে কঠিন থেকে তরল হচ্ছে, একটা তাদের ভৌত অবস্থার পরিবর্তন হচ্ছে, কঠিন থেকে তরল, কঠিন থেকে তরল, তাদের একটা অবস্থার পরিবর্তন হচ্ছে। যখনই অবস্থার পরিবর্তন হয় তখন তাপমাত্রাটা মানে কিছু সময়ের জন্য স্থির হয়ে যায়, তাপমাত্রাটা কিছু সময়ের জন্য স্থির হয়ে যায়। এটা কেন স্থির হয়? এই স্থিরটা হয় আসলে ভাইয়া সুপ্ত তাপের কারণে। সুপ্ত তাপের, ফিজিক্সে তোমরা এটা দেখে আসো, সুপ্ত তাপের কারণে। ভাই সুপ্ত তাপ কাকে বলে? খুব সিম্পল ভাবে বলি, আমরা অনেক সময় বলি না তোর ভিতর তো সুপ্ত প্রতিভা লুকাইয়া আছে, এরকম বলি না? এই সুপ্ত জিনিস বলতে বোঝায় লুকায়িত তাপ। তার মানে এই যে দেখো কঠিন থেকে তরল হচ্ছে, একটা অবস্থার পরিবর্তন হচ্ছে, তার মানে প্রত্যেকটা পদার্থের ভিতরে কিছু লুকায়িত কিছু শক্তি থাকে, এটাকে বলতে সুপ্ত তাপ বলা হচ্ছে। এই সুপ্ত তাপ নিয়ে সে কি করবো, অবস্থার পরিবর্তনটা ঘটায়। এই জন্য আমি এখানে কি পাবো, এই এ থেকে বিতে একটা সরল রেখা পাচ্ছি। এই যে এ থেকে বিতে যে সরল রেখাটা আমি পাচ্ছি, এই সরল রেখাটাকে আমি কি বলবো, এই সরল রেখাটা কিন্তু আমি বলবো, এই যে এবি রেখাটাকে, এবি রেখাটাকে আমি কি বলবো, গলনাঙ্ক রেখা, গলনাঙ্ক রেখা। এটা মনে রাখো। তাহলে অনেক সময় বলবে যে তুমি সরল রেখা কেন পাচ্ছ, সরল রেখা কেন পাচ্ছ, তুমি বলবা আমি এটা সুপ্ত তাপের কারণে পাচ্ছি। ওকে, অর্থাৎ এটা গলনাঙ্ক রেখা। আর আমাকে যদি বলে যে এ থেকে বিতে পদার্থের কি কি অবস্থা তুমি পাবা, কোন কোন অবস্থা পাবা,
ভালো করে বোঝো। ধরে নাও আমি একটা ফ্রিজ থেকে একটা বরফের টুকরা বের করছি, বের করে আমি হাতে রাখছি। তাহলে ফ্রিজের ভিতর তো ঠান্ডা ছিল, অর্থাৎ 0 ডিগ্রিতে তাপমাত্রা কাছাকাছি ছিল, ওই জন্য বরফ ছিল। তো পরিবেশে তো আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা না, বা তার নিচেও না, মাইনাস তাপমাত্রা না। তার মানে বরফটা কি বার করার সাথে সাথে গলে যায়? না। কি হয় যে তুমি দেখবা সাথে সাথে গলতেছে না, কিছু সময় থাকবে। তো এখন এই যে গলা শুরু হয়েছে মানে এই না যে সম্পূর্ণ বরফ ঠাস করে গলে যাবে। তো তুমি যখন ওই কঠিন বরফটা হাতের উপর রাখছো, তুমি দেখবা কঠিন বরফ কঠিন আছেই, এবং সাথে সাথে তোমার হাতটা একটু ভিজে গেছে, মানে কি তরল হয়ে গেছে। হাত ভিজে যাচ্ছে না বরফটা নিলে? তার মানে যখন এখানে সে বরফটা গলতে শুরু করছে, সে সম্পূর্ণ গলে নাই। এই যে এ বি তে তুমি কি কি অবস্থা পাবা? তাহলে তুমি কঠিন বরফও পাবা এবং হালকা তরলও পাবা। তাহলে এ বি তে তুমি কি কি পাবা? কঠিন বরফটাও পাবা এবং হালকা কি পাবা? তরলটাও পাবা। এটা যেন একটু মনে থাকে ভাই, হ্যাঁ? আচ্ছা, আবার তুমি কি হইলো ভাই, তাপমাত্রা বাড়াচ্ছ, কিছু সময় পর কি হলো, তাপমাত্রা আবার বেড়ে যাবে। কারণ কি, সুপ্ত তাপ নেওয়া শেষ, কঠিন থেকে তরলে রূপান্তর হয়ে গেছে, আবার তাপমাত্রা বাড়াচ্ছ, এই যে বি থেকে সির দিকে যাচ্ছ। তাপমাত্রা 0 যত উপরে যাবে তত তুমি কি পাবা? তরল পাবা। তরল পাবে না? তাহলে বি থেকে সি তে তুমি কি পাচ্ছ? পদার্থের বি সি তে পাবা তরল, তরল কিন্তু পাবা। ওকে, ভালো কথা। আবার দেখো ভাইয়া, এই সি বিন্দুতে গিয়ে আবার একটা সরলরেখা পাচ্ছ। কেন? তার কারণ ওই যে বলছি, তরল থেকে আবার যখন সে গ্যাস হবে একটা অবস্থার পরিবর্তন ঘটাবে। এই যে দেখো, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা কি? বরফের স্ফুটনাঙ্ক, বরফের স্ফুটনাঙ্ক বা অর্থাৎ পানির স্ফুটনাঙ্ক। তাহলে আবার যেহেতু তার অবস্থার পরিবর্তনের জন্য কি পাচ্ছ? একটা সরল রেখা পাচ্ছ। এই জন্য সি থেকে ডি তে সুপ্ত তাপের কারণে যেহেতু অবস্থার পরিবর্তন হচ্ছে, এই সুপ্ত তাপ, এই সুপ্ত তাপের কারণে একটা সরল রেখা পাবা। এই সরল রেখা তখন আমি কি বলবো? সি ডি রেখাকে বলবো স্ফুটনাঙ্ক রেখা, ফুটনাঙ্ক রেখা। কি রেখা ভাইয়া? স্ফুটনাঙ্ক রেখা। আলহামদুলিল্লাহ, আশা করতেছি বুঝতে পারছো। এখন আমাকে যদি বলে সি ডি তে তুমি কি কি পদার্থের অবস্থাটা পাবা, এই সি এবং ডি তে সেম ভাবে দেখো, এখানে গিয়ে সেটা পানিটা কেবল বাষ্পে রূপান্তরিত হওয়া শুরু হয়েছে। তার মানে এই না সব পানি একবারে বাষ্প হয়ে গেছে। তার মানে এখানে পদার্থের দুইটা অবস্থা পাওয়া যাবে, আমি পাবো তরল অবস্থাটাও পাবো, এবং সাথে সাথে আমি কি পাবো? বাষ্পটাও পাবো, একটু বাষ্পটাও কিন্তু পাবো। ওকে, আবার তাপমাত্রা যত উপর দিকে যাবে বাড়াবা, তখন শুধু তুমি কি পাবা? ডি তে শুধুমাত্র ডি থেকে ইর দিকে যত উপরে যাবা তত তুমি বাষ্পটা পাবা, বাষ্প পাবা। সো এখান থেকে কিন্তু প্রশ্নটা আসবে। অনেক সময় বলবে যে এ বি সরল রেখা কেন পাওয়া যায়? তুমি বলবা সুপ্ত তাপের কারণে পাওয়া যায়, এটা হলো স্ফুটনাঙ্ক রেখা। সব বলতে পারে সিডি রেখা কেন পাওয়া যায়? তুমি বলবা এটা হলো ভাই সুপ্ত তাপের কারণে হয়, এটা হলো তাদের স্ফুটনাঙ্ক রেখা। সো এই জিনিসগুলো থেকে তোমাদের অনেক সময় প্রশ্ন আসবে। তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, প্লিজ আমাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে জানাবা, আমি উত্তর দিব ইনশাল্লাহ। ক্লিয়ার এটা? চলো এবার আমরা দেখবো কি, আর একটা দিব বরফের শীতলীকরণের লেখচিত্র। কি দেখবো? শীতলীকরণের লেখচিত্র। আমি একটু আর্ট করে নিয়ে আগে, হ্যাঁ? আমাদের কিন্তু এটা আর্ট করা শেষ হয়ে গেছে। এখন কথা হলো ভাই আমি অত ভালো আর্টিস্ট না, একটু উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, সোজা করতে পারতেছি না দাগগুলো, একটু বুঝে নিও, হ্যাঁ? তো এখন কথা হলো আমরা যেটা দেখবো সেটা হইলো জলীয় বাষ্পকে শীতলীকরণের লেখচিত্র। মানে তোমার কাছে যদি একটা জলীয় বাষ্প থাকে, মানে একটা গ্যাস থাকে, সেটাকে যদি তুমি তাপমাত্রা কমাও, সেই তাপমাত্রা কমিয়ে সেটাকে তুমি কি করতে পারবা? ভালো করে দেখো, তোমার কাছে যদি কঠিন পদার্থ থাকে তাকে তাপ দিলে তুমি তরল করতে পারো, আবার তরলকে তাপ দিলে তুমি গ্যাস করতে পারো। হ্যাঁ, এটাকে পারো। আবার যদি তাপমাত্রা কমাও তাহলে এই গ্যাস থেকে তুমি তরল রূপ করতে পারবা, আবার তরলের তাপমাত্রা যদি আরো কমাও সেখান থেকে কঠিন করতে পারবা। সো এই যে প্রক্রিয়াটা আছে, এই প্রক্রিয়াটা আমি গ্রাফের মাধ্যমে দেখাতে চাচ্ছি। সেম ভাবে এক্স অক্ষ বরাবর সময় দিয়েছি, ওয়াই অক্ষ বরাবর তাপমাত্রাকে দিয়েছি। তো এখানে দেখো এই যে এ যে পয়েন্টটা আছে, এই এ পয়েন্টটা কি বলতো? ধরে নাও এখানে দেয়া আছে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে যেহেতু জলীয় বাষ্প, তাহলে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি থাকে সেটা অবশ্যই কি বাষ্প আসলে এ বিন্দুতে কি পাওয়া যাবে? বাষ্প পাওয়া যাবে। অর্থাৎ কি বাষ্প? জলীয় বাষ্প, জলীয় বাষ্প কিন্তু পাওয়া যাবে। এখন এ থেকে বি তে তাহলে কি পাবা বলতো? এই 140 থেকে 100-র মধ্যে এ থেকে বি তে সব সময় কি পাবা? এ বি তে জলীয় বাষ্পটাই কিন্তু পাবা, জলীয় বাষ্প পাবা। ওকে, বুঝাতে পারছি? এখন আবার দেখো এই বি থেকে সি তে তুমি কি পাবা বলতো? এই বি তে এসে বাষ্পটা ধীরে ধীরে তরলে পরিণত হবে। কেন? কারণ 100 নিচে গেলেই সেটা কি হবে? তরলে পরিণত হয়। তাহলে এই বি থেকে সি যে বিন্দুটা আছে, এই বি থেকে সি তে তুমি কি কি পাবা?
এই বি বিন্দুতে এসে সে তরলে রূপান্তর হওয়া শুরু হচ্ছে, কারণ 100°C ছিল তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক রেখা, তাহলে 100 নিচে নামা শুরু হচ্ছে, তার মানে ওইখানে গ্যাসটা বা বাষ্পটা তরলে রূপান্তরিত হওয়া শুরু হয়। তাহলে এই বি থেকে সি তে তুমি কি পাবা? তাদের বাষ্প পাবা, এবং তুমি তার সাথে কি পাবা? তার সাথে তুমি অবশ্যই কিন্তু তরলটাও পাবা, এই দুইটা অবস্থা পাবা। ওকে, বুঝছি। এখন সি থেকে ডির দিকে তুমি যত যাবা, তাহলে 100 থেকে তাপমাত্রা যত নিচের দিকে আসবে 0 আগ পর্যন্ত, এখানে কি পাবা? শুধুমাত্র তরল অবস্থা পাবা না? খুবই সিম্পল বিষয়, তরল অবস্থা পাবা। তার মানে সি ডি তে তুমি কি পাবা? তরল পাবা। এখন তুমি বলো তো দেখি ভাই, এখানে সরল রেখা কেন পাওয়া গেছে? তার মানে এখানে ছিল গ্যাস বা বাষ্প, বাষ্প থেকে যখনই তরলে রূপান্তর হবে একটা অবস্থার পরিবর্তন হচ্ছে, অবস্থার পরিবর্তন হলে কি হয়? সুপ্ত তাপের কারণে সরল রেখা পাওয়া যায়, এটা একটু মনে রাখো। হ্যাঁ, আবার সি থেকে ডি তে আসলে তরল পাইলা, আবার ডি তে এসে আবারও স্টাক হয়ে গেলা, তরল থেকে কি হবে? কঠিনে হয়ে যাবে, একটা অবস্থার পরিবর্তন, আবারও সুপ্ত তাপের কারণে কি হবে? একটা সরল রেখা পাইছো। তাহলে এই ডি তে এসে সে কঠিন হওয়া শুরু হচ্ছে, কারণ জিরোর দিকে চলে আসছে, জিরোর দিকে নিচে গেলেই কঠিন হয়ে যাবে, বরফ হয়ে যাবে। তাহলে যে ডি থেকে ই তে তুমি কি পাবা? তরল পাবা আর কঠিন বরফ পাবা। আমি কঠিন লিখলাম শুধু, হ্যাঁ, কঠিন বরফ, বরফ। আবার ডি থেকে ই থেকে যত নিচের দিকে যাবা, ধরো এখানে কত দেয়া আছে, কথার কথা দিলাম -40°C তাপমাত্রা, ই থেকে অর্থাৎ 0 থেকে যত নিচের দিকে যাবা সবসময় কি পাবা? ই থেকে এফ কে দিয়ে গেলে আমি কি পাবো? কঠিন বরফই পাবো। এটা হইলো ভাই আমাদের শীতলীকরণের লেখচিত্র বা জলীয় বাষ্পের শীতলীকরণের লেখচিত্র। যে কোনো ধরনের শীতলীকরণের ক্ষেত্রে আমি গ্রাফটা এভাবে আর্ট করতে পারি ইনশাল্লাহ। ওকে, আর একটা গ্রাফ আছে কি ভাই, এটা তো আশা করতেছি বুঝতে পারছো। আর একটা গ্রাফ আছে, ওটা একটু দেখাই, ওটা কিছুই না, সেটা হইলো তোমার ঊর্ধ্বপাতিত পদার্থের গ্রাফ। ঊর্ধ্বপাতিতের ক্ষেত্রে গ্রাফটা কেমন হয়? ঊর্ধ্বপাতিত পদার্থের লেখচিত্র, এই গ্রাফটা কেমন হবে? খুবই সিম্পল বিষয়। ঊর্ধ্বপাতিত পদার্থের কি হয়? কঠিন পদার্থ থাকে, তাপ দিলে সরাসরি কি হয়ে যায়? গ্যাস হয়ে যায়। তাহলে এখানে কয়টা অবস্থার পরিবর্তন হয়েছে? একটা। তার মানে এখানে সরল রেখা কয়টা পাওয়া যাবে? একটা। খুবই সিম্পল বিষয়। তাহলে ঊর্ধ্বপাতিত ক্ষেত্রে গ্রাফগুলো এমন হবে, এই এক্স অক্ষ বরাবর সময় দিবা, ওয়াই অক্ষ বরাবর তাপমাত্রা দিবা, তাহলে কি হবে? তাপ প্রয়োগ করবা, ডিরেক্ট কি হয়ে যাবে? এইরকম হয়ে যাবে। তাহলে ধরে নাও তুমি এখানে এ দিবা, একটা পয়েন্ট আউট করবা যে এটা হইলো এ, এটা হইলো বি, এটা হইলো সি, এটা হইলো ডি। তুমি এটা ঊর্ধ্বপাতিতের ক্ষেত্রে গ্রাফটা এমন হবে। কারণ ওইটা কেন কেন হইলো? কারণ এ থেকে বি হইলো কি? কঠিন। এ থেকে বি তে তুমি কি পাবা? কঠিন অবস্থাটাই পাবা, কঠিন কঠিন অবস্থাটাই পাবা। আবার বি থেকে সি তে তুমি কি পাবা? এই বি সি রেখাটা হলো ঊর্ধ্বপাতন বোঝাচ্ছে। বি, এই যে বি তে এসে, বি পয়েন্টটাতে এসে সে কি হচ্ছে? বাষ্পে পরিণত হওয়া শুরু হচ্ছে। এই যে বি পয়েন্টটা আছে, এই বি পয়েন্টটা বোঝাচ্ছে বাষ্পে রূপান্তর হওয়া শুরু হচ্ছে, শুরু হচ্ছে, শুরু হচ্ছে, হ্যাঁ, শুরু হচ্ছে। কিন্তু বিসি রেখাটা আসলে কি বোঝাচ্ছে? দেখো, কঠিন থেকে গ্যাস হচ্ছে, এটা কি বোঝাচ্ছে? ঊর্ধ্বপাতন। তাহলে এই বিসি রেখাটা কি বোঝায়? ঊর্ধ্বপাতন বোঝায়, ঊর্ধ্বপাতন, ঊর্ধ্বপাতন বোঝায়। ওকে, আবার যত তুমি সি থেকে ডির দিকে যাবা তুমি কি পাবা? সি থেকে ডিতে গেলে শুধু বাষ্প পাবা, বাষ্প বা গ্যাস পাবা। বুঝতে পারছি? এটা হলো ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে গ্রাফ। তো আমাদের এই যে চ্যাপ্টার 2 একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি তোমাকে বুঝালাম। তারপর যদি আমাদের মানে এই ক্লাসের ভিতর থেকে কোনো প্রশ্ন জাগে, আমাদের যে কোর্সে যে তোমাকে গ্রুপে যুক্ত করা হয়েছে, সো প্লিজ ওইখানে আমাকে একটু জানাবা, আমি চেষ্টা করব প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাকে দেওয়ার জন্য। ওকে, এরপর ধারাবাহিকভাবে সৃজনশীল সলভ হবে। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।